গতিবেগ বেড়েছে। অরুর তাতে কোনো ধরনের মাথা ব্যথা না থাকলেও কৃতিক কিছুটা চিন্তিত, পাছে না আবার ঠান্ডা লেগে যায় দুজনারই। কৃতিক চুপচাপ রাইড করছে দেখে ওর পেছন থেকে ওর গলা জড়িয়ে ধরে শুধালো। আর কত দূর? কৃতিক ওর প্রশ্নের জবাব না দিয়েই বলল, এভাবে কাছে আসছিস কেন? কন্ট্রোল হারিয়ে ফেলবো তো, তারপর যখন তখন অ্যাক্সিডেন্ট। ওরও এদিক ওদিক মাথা নাড়িয়ে কৃতিকের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, মোটেই না। আপনি খুব ভালো রাইড করেন, কত মসৃণ। এত দ্রুত চলেছে তাও আমি একটুও ভয় পাইনি। তাহলে তুমি করে ডাক। কৃতিকের কথায় ওরও ফেক করে হেসে বলল, আপনার তুমিতে এত দুর্বলতা কেন বলুন তো? কৃতিক বেখেয়ালে বলল, জানি না, তোর মুখে তুমি ডাক শুনতে ভালো লাগে। মনে হয় দুনিয়াতে আমারও আপন কেউ আছে। আমি তার প্রয়োজন নই, কেবলই প্রিয়জন। তুমি। কৃতিকের কথা শেষ হতে না হতেই রিন রিনে আওয়াজ ভেসে এলো অরুর দিক থেকে। কৃতিক দু চোখ বন্ধ করে প্রশান্তি নিঃশ্বাস ছেড়ে হাসকি স্বরে বলল, আবার বল। অরু কৃতিকের গলাটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তুমি 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 শুধু আমার জেকে। অরুর মুখে এতবার তুমি ডাক শুনে পুলকিত কৃতিক। তাই ও ঘাড়টা সামান্য ঘুরিয়ে অরুকে কিছু বলতে যাবে, তার আগে কিছু একটা নজরে আসতে অকস্মাৎ চোখ দুটো বড় বড় হয়ে গেল অরুর। ও দেখল বৃষ্টির মাঝে ফাঁকা রাস্তা পেয়ে হুট করে কোথা থেকে যেন রং সাইড দিয়ে একটা কাভার্ড ভ্যান ঢুকে পড়েছে মাঝ রাস্তায়, যার দূরত্ব ওদের থেকে মাত্র কয়েক সেন্টিমিটার বা তারও কম। ওরও চোখ বড় বড় হয়ে গিয়েছে। কৃতিক সামান্য ঘাড় ঘুরিয়ে হেলমেটের ওপর থেকে অরুর গালে আলতো চুমু খেলো। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল অরু। দেখে। অরুর কথায় কৃতিক আচমকা সামনে তাকিয়ে শরীর সর্ব শক্তি প্রয়োগ করে হার্ড ব্রেক কষল, কিন্তু তার আগেই পিচ্ছিল রাস্তা আর কাভার্ড ফ্যানের ধাক্কা মিলেমিশে বিশাল দেহি বাইকটা দুটো মানুষ সহই ছিটকে পড়ল পাহাড়ি রাস্তার খাদে। চোখের সামনে প্লাস্টিকের খেলনার মতোই একটা বাইক ছিটকে পড়েছে দেখা মাত্রই কাভার্ড ভ্যানটা দ্রুত গতিতে প্রস্থান করলো সেখান থেকে। তার পরবর্তী মুহূর্তটা একদম শুনশান নীরব, যেন আশেপাশে কিছুই ঘটেনি। লোকালয় ছাপিয়ে এই জায়গাটা বেশ অনেকটা দূরে অবস্থিত, তাও পাহাড়ের ঢাল। বৃষ্টি হওয়ার দরুন মানুষ তো দূরে থাক, একটা কাক পক্ষীও নেই আশেপাশে। রাস্তা দিয়ে তখনও স্বরে বরের ন্যায় কলকলিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা। সেই জলের ছাট চোখে মুখে আছড়ে পড়তেই কেঁপে উঠল কৃতিক। শক্ত পাথর খণ্ডে লেগে ওর হেলমেটটা দুভাগ হয়ে গিয়েছে। অরু তখনও কৃতিকের বুকের মাঝে চেতনাহীন হয়ে পড়ে আছে। কিভাবে কিভাবে যেন বাইকটা হাত থেকে ছুটে গেলেও অরুকে শক্ত করে বুকে চেপে ধরেছিল কৃতিক, যার দরুন অরুর হেলমেটটা এখনও অক্ষত। নিভু নিভু চোখে এক ঝলক অরুকে দেখল কৃতিক। না, ওর হেলমেট এখনও ঠিকই আছে। নিজেরটা আদৌ ঠিক আছে কিনা তা দেখার মতো সুযোগ হলো না কৃতিক, কারণ ওর মাথাটা শক্ত জড়বস্তুর মতোই ভার হয়ে আছে। সে সাথে চুলগুলো আঠালো মনে হচ্ছে, চোখ দুটো ঝাপসা, পুরো দুনিয়া উলট পালট দেখাচ্ছে। সেই ঝাপসা চোখেই কৃতিকের চোখ গেল এক কোণে উল্টে পড়ে থাকা বাইকটার দিকে। ও নিজের রক্তাক্ত হাতে বুক পকেট থেকে দিয়াশালাই বের করে কি ভেবে যেন দিয়াশালাইটা জ্বালিয়ে ছুরি মারল বাইকটার দিকে। সঙ্গে সঙ্গে মাথা সমান অগ্নিশিখা ছড়িয়ে দাউ দাউ করে জ্বলে উঠল বাইকটা। বহুক্ষণের প্রচেষ্টায় একটুখানি উঠে বসল কৃতিক। অতপর খুব করে চেষ্টা চালালো অরুকে নিজের সর্বশক্তি দিয়ে কুলে নেওয়ার, কিন্তু পারল না। উঠে দাঁড়ানোর আগেই হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল চুনো পাথরের উপর। নাক দিয়ে অনর্গল রক্ত ঝরছে, আজকে একটু বেশিই ঝরছে, কিন্তু কানের কাছে এখান থেকেও কি যেন চুয়ে চুয়ে পড়ছে। কৃতিক আস্তে করে হাত দিল সেখানটায়, তারপর ভেজা হাতটা এনে ধরল নিভু নিভু চোখের সামনে।
ধরতেই আবছা আবছা দেখতে পেল ওর কান বেয়ে বেয়ে ঘন কালচে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তটা স্বাভাবিক নয়। কৃতিক তা দেখে একটু তাচ্ছিল্য করে হাসল, যেন কিছুই হয়নি। ব্যাস এটুকুই। এরপর পুরো রঙিন পৃথিবীটা কৃতিকের চোখের সামনে ধীরে ধীরে কালচে হয়ে এলো। হাত পা গুলো কাঁপতে কাঁপতে চোখের সামনে অকস্মাৎ আধারে তলিয়ে গেল পুরো ধরনী। কৃতিক আস্তে আস্তে করে পড়ে রইল চেতনাহীন অরুর পাশেই। একটু আগের খুনসুটি, অরুর গায়ের ঘ্রাণ, অরুর খিলখিল হাসির আওয়াজ, আর সব শেষে দু ঠোঁট নাড়িয়ে অস্পষ্ট ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ। Maybe I couldn't protect you, but I love you, heartbeat. এরপর কয়েক মিনিট নীরবতা। পরক্ষণে আবারও একটু ঠোঁট নাড়ালো কৃতিক। I love you a lot. আমার সব আয়ু তোর হোক, আমি না হয় তোর মধ্যেই বাঁচব। অবশেষে আমি তুই মিলেমিশে একাকার হব, আর বাধা নেই। দেশের নামি দামি ব্র্যান্ডেড বাইকটা তখনও দাও দাও করে জ্বলছিল এক কোণে। এটাই বোধহয় অরুকে কষ্ট দেওয়ার জন্য অপারক জায়ান কৃতিকের তীব্র রাগের বহিঃপ্রকাশ ছিল। সুন্দর বাসন্তিক সকাল, ছকছকে নীল আকাশ, সেথায় পেঁজা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘেদের ভেলা। চোখের সামনে উত্তাল সমুদ্র। তবে সমুদ্র তটে যেতে হলে পাড়ি দিতে হবে এক বিস্তৃত চেরি ব্লসমের বাগান। এখানকার চেরি ব্লসমগুলো সমসাময়িকের থেকে বেশ আলাদা। ফুলের ভারে নুয়ে পড়া গাছের থোকায় থোকায় গাঢ় গোলাপি রঙা কোনো ফুল নেই। এখানকার ফুলগুলো গোলাপির বদলে গাঢ় বেগুনি রঙের। পার্পল চেরি ব্লসম বলা চলে। ঝরে পড়া বেগুনি রঙা ফুলগুলো পায়ে মারিয়ে সমুদ্র তটের দিকে এগিয়ে যেতে যেতে চারিদিকে নিজের বিস্মিত চোখজোড়া বোলালো অরু। হুট করে এমন বেগুনি ফুলের রাজ্যে প্রবেশ করে ওর চোখের মনে দুটো জল জল করে উঠল মুহূর্তেই। হ্যাভেনের মতো এত সুন্দর একটা জায়গায় পা রাখতে পেরে ওরও কিছুটা আবেগপ্লুতও বটে। বিস্ময় আর আনন্দ উদ্দীপনার চরমে পৌঁছে সুন্দর বেগুনি ফুলের ভর্তি গাছগুলোর চারিদিকে ঘুরপাক খাচ্ছে ওরও ঘোরার সঙ্গে সঙ্গে ওর পরনের সফেদ রঙা ফিনফিনে গাউনটাও ঘুরছে। কি চমৎকার সেই দৃশ্য! এমতাবস্থায় পাশ থেকে গলা ছেড়ে ওরুকে ডেকে উঠল কেউ। বেবি, লুক অ্যাট দিস। চিরচারিত ইংরেজি বাক্য আর অতীব পরিচিত সেই সম্বোধন বেবি শব্দটা কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থির হয়ে দাঁড়ালো অরু। কৌতূহল নিয়ে সামনে তাকিয়ে দেখল প্যান্টের পকেটে দু হাত গুজে সমুদ্র তটে দাঁড়িয়ে অরুকেই ডাকছে কৃতিক। বরাবরের মতোই সেই আবেশিত চাহনি। ওরও মাঝে মধ্যে বুঝে উঠতে পারে না কৃতিককে এই নেশা নেশা চোখ দুটো শুধুমাত্র ওকে ঘায়েল করার জন্যই তৈরি করে, নাকি অন্য কিছু ভেবে পায় না অরু। তবে ওর রহস্য মানবের তীক্ষ্ণ কুটিল আর গম্ভীর চেহারা ছাপিয়ে এই চোখ দুটোতে বরাবরই মায়া খুঁজে পায় ও। আজ বা থেকে কাল নয়, বরং সেই প্রথম দিন থেকে সর্বনাশা চোখ দুটোর মাঝে হারিয়ে যায় ও। ডুব দেয় ভালোবাসার অতল গহরে। এই যেমন এখনও হারাচ্ছে, নিজের ধ্যান জ্ঞান চেতনা সব কিছু ভুলে গিয়ে হারাচ্ছে। কিন্তু পরক্ষণেই কৃতিকের ইশারাতে ভাবনার ছেদ ঘটে অরুর। ওর চোখ অনুসরণ করে সামনে তাকাতে অকস্মাৎ বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে অরুর দু চোখ। আপনা আপনি ফাঁক হয়ে যায় চমকপ্রদ ওষ্ঠাধর। সেদিকে তাকিয়েই অরু দেখল চোখের সামনে জ্বলজ্বল করছে এক বিশাল সুউচ্চ ক্যাস্টেল, যার বাইরের দিকটা মার্বেল পাথর আর দামি দামি শ্বেত পাথরের কোটিংয়ে আস্তরিত। এটা দেখে অরুর মনে হচ্ছে ও হুট করে ডিজনিল্যান্ডে পা দিয়ে ফেলেছে। ওই জন্যই তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘুরছে চোখের সামনে। এবং এটা মোটেও স্বপ্ন নয়, এটা বাস্তব, চিরাচরিত বাস্তব। জায়ান কৃতিক আশেপাশে থাকলে সকল অবাস্তবই বাস্তব। সে আশেপাশে থাকলে সকল দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা, অশান্তিকে পেছনে ফেলে হাওয়ায় গা ভাসিয়ে নির্বিঘ্নে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। চেরি ব্লসমের রাস্তা ধরে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় হেঁটে যেতে পারে বহু ক্রোশ। সবই তো ঠিক আছে,
কিন্তু সাগরের পাড়ে কে বানিয়েছে এমন রাজকীয় ক্যাস্টেল? সেই উত্তরের আশাতেই ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে চাইল অরু। পেছনে ফিরেই আশ্চর্য হয়ে শুধালো, এটা এত সুন্দর, কে বানিয়েছে এটা? তবে পেছনে ঘুরতেই অকস্মাৎ কথার মাঝপথে থেমে গেল অরু। কারণ কৃতিক এখানে নেই। আশ্চর্য, একটু আগে তো এখানেই শটান দাঁড়িয়ে ছিল, এখন কোথায় গেল সে? অরু ভীষণ অবাক চোখে এদিক ওদিক তাকালো। যত দূর চোখ যায় শুধু ধু ধু সমুদ্র তট। আশেপাশে তো দূরে থাক বিস্তার বেলাভূমিতে, যত দূর চোখ যায় কোথাও কোনো মানুষের পদচিহ্ন অবধি নেই। অথচ স্পষ্ট দেখেছে এখানে, এই যে এখানেই দাঁড়িয়ে অরুকে ডাকছিল কৃতিক। অরুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখে মুখে অসহায়ত্বের নিদারুণ ছাপ স্পষ্ট। কৃতিককে খোঁজার উদ্দেশ্যে অরু এবার ছুটে গেল পায়ে মারিয়ে ফেলে আসা চেরি ব্লসমের রাস্তার দিকে। কিন্তু হায়, কোথাও তো চেরি ব্লসমের গাছ নেই, উল্টো চারিদিকে খা খা করছে ঝাঁঝালো রৌদ্রতাপ। প্রখর রৌদ্রতাপে গাছপালা শুকিয়ে মরা কাঠে পরিণত হয়েছে। পায়ের নিচের গরম চিকচিকে বালিতে শরীর চলে যাচ্ছে। অরু দরদরিয়ে ঘামছে। বাম হাতের পিঠ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামটুকু আলগোছে মুছে অরু এবার চোখ ফেরালো খানিকক্ষণ আগের রাজকীয় ক্যাস্টেলের দিকে। হতেও পারে ক্যাস্টেলের মধ্যেই কৃতিক আছে, কিন্তু এবার আরও বিশাল বড় ছটকা খেলো অরু। কোথায় ক্যাস্টেল, কোথায় কি? চারিদিকে শুধু ঝাঁ ঝাঁ রোদ্দুর। চোখের সামনে সাজানো গোছানো ডিজনিল্যান্ডটা হুট করেই কেমন উধাও হয়ে গেল। সৌন্দর্য আর প্রাচুর্যে ঘেরা সুবিশাল সমুদ্র তটটা চোখের পলকেই পরিণত হয়েছে ভয়াবহ মরুভূমিতে। মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা। যার হাত ধরে এত দূর এগিয়ে আসা, সেও মাঝপথে হাত ছেড়ে কোথাও যেন উধাও হয়ে গেল। এখন কি করে সামনে এগোবে অরু? এই ভয়ঙ্কর নির্জন মরুভূমির চাপে কি করে বা লোকালয়ের সন্ধানে পাবে ও? অরুর মাথাটা যখন হাজারো দুশ্চিন্তায় ফেটে যাচ্ছিল, তখনই সুদূর সমুদ্র পৃষ্ঠ থেকে পাল তোলা জাহাজ নিয়ে হই হই করে এগিয়ে আসে এক ঝাঁক জলদস্যুর দল। কি বিশ্রী তাদের মুখের হাসি! তাদের সেই নোংরা হাসির আওয়াজে থরথরিয়ে কেঁপে ওঠে অরু। মুখের মাঝের অবশিষ্ট তরল পদার্থটুকু হারিয়ে যায় মুহূর্তেই। জাহাজে নোঙর ফেলে অরুর দিকে এগিয়ে আসছে লোকগুলো। অরু ভয়ে দ্বিধাগ্রস্ত হয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল এবার। জায়ান্ট কৃতিক, কোথায় আপনি? ভয় করছে আমার। জায়ান্ট কৃতিক মানুষটা অরুর কাছে সুপার হিরোর মতোই। সে আশেপাশে থাকলে ভয় ডর বিপদ বাধা কোনো কিছুই ছুঁতে পারে না অরুকে। এই দীর্ঘদেহী কালো পোশাকধারী পৈশাচিক পায়ারেটসগুলো ছুঁতে পারবে না, এটা অরুর দৃঢ় বিশ্বাস। কিন্তু কৃতিক তো নেই এখানে, কোথাও নেই। অরুকে বাঁচানোর জন্য কৃতিক আজ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই শরীরের সর্বশক্তি দিয়ে উল্টে পাল্টে পথে ছুটে লাগালো অরু। শরীরের শক্তি ক্ষীণ, তবুও বাঁচার লড়াইয়ে জিততেই হবে। কৃতিক তো বরাবরই এটাই শিখিয়েছিল ওকে। কিন্তু অরু পারছে না। ওর হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভাঙা হৃদয়ে কতক্ষণই বা এভাবে শক্তি সঞ্চার করবে ও? এর চেয়ে তো মরে যাওয়াই ভালো। জলদস্যুগুলো কিছুতেই পিছু ছাড়ছে না। অরু হাল ছেড়ে ছোটার গতি কমিয়ে দিয়েছে। জলদস্যুরা এখনই ধরে ফেলবে ওকে। ওদের লকলকে চাহনি আর ভয়ানক অগ্নিমূর্তি দেখে গা ঘিন ঘিন করছে অরুর। অগত্যায় অরু থেমে গিয়েও নতুন উদ্যমে ছুটছে, আসতে হলেও ছুটছে। কিন্তু শেষমেশ পাইরেটসগুলো যখন হুমড়ি খেয়ে ছুটে এসে ওর বস্ত্র অবধি হাত ছোঁয়ালো, সঙ্গে সঙ্গে পা পিছলে চোরাবালির অতল গহরে হারিয়ে যেতে লাগলো অরু। যে গহর ব্ল্যাক হোলের থেকেও বেশি অন্ধকার আর বর্বর। তবুও অরু হাসলো এক চিলেতে, ব্যথাতুর হাসি খেলে গেল ওর ঠোঁটের ভাঁজে। চোরাবালির অতল গহরের তলিয়ে যেতে যেতে অস্ফুটে অরু বলল, জীবনের রাস্তায় কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন, অসাধ্যই বলা চলে। আমিও পারিনি এই অসাধ্য সাধন করতে, তবুও শান্তি। তুমি ছাড়া আর কোনো নোংরা হাত আমায় স্পর্শ করতে পারেনি।
তোমার অরু শেষ অবধি তোমার ছিল জায়ান। কথা শেষ করে অরু যখন শেষবারের মতো চোখ বুজবে ঠিক তখনই ওর হাতটা খপ করে টেনে ধরলো কেউ। হাতটাকে শক্ত করে চেপে ধরে ওকে উপরের দিকে টানতে লাগলো ধীরে ধীরে। কে টেনে ধরেছে এভাবে? ওই ভয়ানক দানবীয় লোকগুলো নয় তো? প্রশ্নটা মস্তিষ্কে গিয়ে লাগতে ছটফট করে উঠল অরু। নিজের হাতটা বহু কসরতে ছাড়ানোর চেষ্টা করতে করতে কৃতিকের নাম ধরে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বলে উঠল ও। না, জায়ান, কৃতিক কোথায় তুমি? এক চিৎকারে আচমকা চোখ খুলে প্রচণ্ড জোরে হাঁপাতে লাগলো অরু। চোখের সামনে গট গট করে ঘুরছে সফেদ রঙা সিলিং ফ্যান। এয়ার কন্ডিশনারটাও ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। চারিদিক শীতল, অথচ অরু ঘামে ভিজে একাকার। ওর শরীরটা থর থর করে কাঁপছে এখনো। আশেপাশের কোনো কিছুই ঠাওর করা যাচ্ছে না। একটু আগের স্বপ্নে দেখা দৃশ্যগুলো চোখের সামনে জীবন্ত, যার দরুন হাঁপড়ের মতো উঠানামা করছে ওর বক্ষদেশ। শুধু কানে ভেসে আসছে অস্পষ্ট কিছু কথার আওয়াজ। এক্সকিউজ মি, কে জায়ান কৃতিক কাকে খুঁজছেন? একটা শুষ্ক ঢোক গিলে সামান্য ঘাড় ঘুরিয়ে প্রশ্নকারীর দিকে আবছা দৃষ্টি নিক্ষেপ করলো অরু। দেখলো একজন অল্পবয়স্ক সাদা অ্যাপ্রন পরিহিত পুরুষকে। তার গলায় ঝুলছে স্টেথোস্কোপ। ডাক্তার হবে হয়তো, কিন্তু সে কি প্রশ্ন করলে এটা? অরু ভ্রু কুচকায়। লোকটা তৎক্ষণাৎ আবারও শুধালো, কাকে খুঁজছেন? আপনার তো জ্ঞান ফিরেছে। আমি আপনার মা আর বড় আপুকে ডেকে আনছি, ওয়েট। কথা শেষ করে লোকটা পেছনে ঘুরলে ওরও আস্তে করে তার কোনো আঙুলটা টেনে ধরে। ফ্যাঁস ফেঁসিয়ে অস্পষ্ট আওয়াজে কিছু বলতে চেষ্টা করছে, তবে নাকের মধ্যে অক্সিজেন লাগানোর দরুন লোকটা ভালোভাবে শুনতে না পেরে ওর মুখের কাছে কিছুটা ঝুঁকে এসে বলল, এবার বলুন। লোকটা মুখের কাছে কান বাড়িয়ে দিতেই ওরও বেশ সময় নিয়ে আওড়ালো নামটা। জায়ান, কৃতিক কোথায়? অরুর প্রশ্ন শুনে লোকটা ঠোঁট উল্টে অরুর নির্লিপ্ত চোখের দিকে চাইল। কি ভীষণ মায়া চোখ দুটোতে, অথচ সেই মায়া উবে গিয়ে নতুন করে জড়ো হয়েছে কাউকে দেখার ব্যাকুল তৃষ্ণা। কিন্তু কাকে, সেটাই তো বুঝতে পারল না ডক্টর তন্ময়। অরু আস্তে করে আবারও শুধালো, কোথায়? ডক্টর তন্ময় এবার বিরক্ত হয়ে বলল, আমি কি করে জানবো সে কোথায়? তাছাড়া আপনি এখনো আইসিইউতে আছেন, জ্ঞান ফিরেছে মাত্র। এবার কেবিনে শিফট করা হবে, তখন যা জানা জেনে নিন নিজের পরিবারের কাছ থেকে। লোকটার বিরক্তি ভাব গায়ে মাখল না অরু। উল্টে প্রশ্ন ছুড়ে বলল, আমি কি এখনো দার্জিলিংয়ে? হাতে ফাইল নিয়ে অরুর মেডিকেল রেকর্ডগুলো চেক করতে করতে তন্ময় ভ্রু কুঁচকে বলে, কিসের দার্জিলিং? আপনি ঢাকায় আমাদের প্রাইভেট নার্সিং হোমে ভর্তি আছেন, তাও গত 1 সপ্তাহ যাবৎ। আর এই যে আপনার জ্ঞান ফিরল। অরু চোখের পানি ছেড়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে বলে ওঠে, তাহলে আমার জায়ান কৃতিক কোথায়? উনি ঠিক আছেন তো? কি জায়ান জায়ান করছেন তখন থেকে? আর বাকি অর্ধেক নাম তো আমি উচ্চারণই করতে পারছি না। সে যাই হোক, জায়ান টায়ান এখানে নেই। আপনার মা আজমেরি শেখ ম্যাম আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। আর আপনি এখন এত চাপ নিতে পারবেন না, নিজেকে শক্ত করুন। আমি বড় স্যারকে কল দিয়ে জানিয়ে দিয়েছি, উনি এক্ষুনি এসে আপনাকে চেক আপ করে যাবেন। ডোন্ট ওয়ারি। অরু নিজের রাগটা সংযত করে ক্ষীণ গলায় বলল, দার্জিলিং থেকে ফিরে এলাম কি করে সেটা অন্তত বলুন। কিসের দার্জিলিং, কিসের ফেরা, কি বলছেন? তন্ময় ফাইল চেক করতে করতেই থমকে গেল। সত্যিই তো, কেসটা দার্জিলিংয়ের। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল মেয়েটার। তার মানে মেয়েটা একা ছিল না, কিন্তু একে ছাড়া তো আর কাউকে নার্সিংহোমে ভর্তি করানো হয়নি। স্ট্রেঞ্জ। সকল ফর্মালিটিস পূর্ণ করে ওরুকে কেবিনে দেওয়া হয়েছে আজ 2 দিন হলো, আর আজকে অক্সিজেনও খোলা হয়েছে। তবে এক পায়ের ফ্র্যাকচারটা বেশ গুরুতর। ওয়াশরুম কিংবা শাওয়ারে গেলে ক্রিসের ওপর ভর করে হাঁটতে হয়, আর নয়তো বিছানায় শুয়ে দিন রাত্রি যাপন করতে হয় এক নাগাড়ে। ওরও ভেবে পায় না এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও কিভাবে এতটা অক্ষত অবস্থায় রয়েছে। ওর মনে আছে শেষবার যখন ওরা বাইক সহ পাহাড়ের খাদে পড়ে যাচ্ছিল,
তখন কৃতিক বাইক ছেড়ে দিয়ে ওকে টান মেরে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল। আর তারপরই পুরো দুনিয়াটা ছিন ধরে অন্ধকার হয়ে গেল অরুর দু চোখের পাতায়। আর এখন কৃতিকও চলে গেল ওকে এখানে একা রেখে, যার ফলস্বরূপ মাঝে মধ্যেই ক্রিসটাকে দেখে অরু তাচ্ছিল্য করে হাসে আর মনে মনে উপহাস করে বলে, আমার বাহুবলী এখানে থাকলে তোকে আর প্রয়োজন হতো না তুচ্ছ কৃষ। কৃতিকের কথা ভাবতেই বুকটা ভার হয়ে গেল অরুর। দলা পাকানো কান্নার জোয়ারে আরও একবার ধরে এলো গলাটা।